আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমরা আমাদের আজকের পরবর্তী ক্লাসে নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশের একটা পাঠ নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আমরা আমাদের আজকের ক্লাসে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে মূলধন ব্যয় নিয়ে আলোচনা করেছি। আমাদের মূলধন ব্যয়ের পুরো আলোচনা শেষ। আমরা আমাদের ক্লাসগুলোতে প্রথমে মূলধন ব্যয় কি সেটা নিয়ে কথা বলছি, তারপর বিভিন্ন উৎসের আলাদা আলাদা করে আমরা মূলধন ব্যয় নির্ণয়ের প্রক্রিয়াটা শিখলাম। ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়। আর আরেকটা ক্লাসে আমরা গড় মূলধন ব্যয় নিয়ে কথা বলছি। আমরা আজকের ক্লাসে একটা সমস্যার সমাধান করব, আর এর মাধ্যমে আমরা আমাদের এই লেসন আমরা শেষ করে পরবর্তী ক্লাসে আমরা নতুন আরেকটা অধ্যায় নিয়ে কথা বলবো, নতুন আরেকটা অধ্যায় আলোচনা করব। আমরা প্রথমে সমস্যাটা একটু লিখি। আমরা এই অংশের সমস্যাটা লিখি, এই অংশের সমাধানটা করব। প্রিয়ন্তি টেক্সটাইল লিমিটেড এর পরিশোধিত মূলধন 10 কোটি টাকা। যার মধ্যে প্রতিটি 10 টাকার মধ্যে প্রতিটি 10 টাকা মূল্যে সাধারণ শেয়ার মূলধন 5 6% অগ্রাধিকার শেয়ার মূলধন 3 এবং অবশিষ্ট 8% ঋণ মূলধন। সালে কোম্পানির শেয়ার প্রতি
কোম্পানি শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ প্রদানের এবং তা প্রতি বছর 10% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। আমরা তোমার এখানে একটা গাণিতিক সমস্যা তুলে ধরলাম। আমরা দেখতে পাই প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের পরিশোধিত মূলধন 10 কোটি টাকা। কোম্পানির যে মূলধন সেটা কিন্তু বিভিন্ন নাম আছে, যেমন আমরা মূলধনকে অনুমোদিত মূলধন বলি, ঠিক আছে। তারপর একটা অংশকে ইস্যুকৃত মূলধন বলে, বিলিকৃত মূলধন বলে, তলবি মূলধন, অতলবি মূলধন। ঠিক সেরকম পরিশোধিত মূলধন 10 কোটি টাকা। এই 10 কোটি টাকা মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে, ঠিক আছে, যার মধ্যে সাধারণ শেয়ার মূলধন 5 কোটি, অগ্রাধিকার শেয়ার মূলধন 3 কোটি, অবশিষ্ট 2 কোটি হচ্ছে ঋণ মূলধন। তাহলে আমরা দেখতে পাই আমাদের প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেড 3টে উৎস ব্যবহার করে, ঠিক আছে। মূলধন সংগ্রহের জন্য 3টি উৎস ব্যবহার করে, সেগুলো হচ্ছে সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন এবং ঋণ মূলধন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে তোমার গড় মূলধন ব্যয় বের করব, ঠিক আছে। যেহেতু একাধিক উৎস ব্যবহার করে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মূলধন ব্যয় কত হবে সেটা নির্ণয়ের জন্য আমাদের অবশ্যই গড় মূলধন ব্যয় বের করতে হবে। সেজন্য আমরা প্রতিটা উৎসের মূলধন ব্যয় আগে আলাদা আলাদা বের করব, ঠিক আছে। আমরা প্রথমে ধরো শেষেরটাই আয় করব, ঋণ মূলধন ব্যয়টা সবার আগে বের করব। আমরা সমাধানে প্রথমে ঋণ মূলধন ব্যয়টা বের করি। আমাদের ঋণ মূলধন ব্যয় বের করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করি। আমাদের এখানে আমাদের এই যে সমস্যা, এই সমস্যার মধ্যে আমরা কোথাও কর হার উল্লেখ নাই, সমস্যার কোথাও করের হার উল্লেখ নাই, ট্যাক্স রেট দেওয়া নাই, ঠিক আছে। সে কারণে আমরা ট্যাক্স রেটের যে একটা প্রভাব ঋণ মূলধন ব্যয়ের উপর পড়ে সেটা এখানে অ্যাপ্লাই করতে পারছি না, ঠিক আছে। আমরা বলছি আমাদের পূর্ববর্তী আলোচনায় যে ঋণ মূলধন ব্যবহার করলে প্রতিষ্ঠান কর রেয়াত পায়, কর ছাড় পায়, কর সুবিধা পায়। তো সেক্ষেত্রে আমাদের করের যে ইফেক্ট, প্রভাব, সেটা সমন্বয় করে ঋণ মূলধন ব্যয় বের করতে হয়। আমাদের এই সমস্যার মধ্যে যেহেতু করের হার উল্লেখ নাই, সে কারণে আমরা এখানে আসলে কোনো কিছুই করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ঋণ মূলধন ব্যয়ের সুদের হার 8%, আমরা এই 8%কে ঋণ মূলধন ব্যয় বলব। আমাদের আলোচনায় যে কথাগুলো ছিল যে ঋণের ক্ষেত্রে সুদের হার উল্লেখ থাকে, ওই সুদের হারই ঋণ মূলধন ব্যয়। যদি কর সুবিধার কথা উল্লেখ থাকে তাহলে কর অ্যাডজাস্ট করে নিতে হয়, তখন দেখা যায় ঋণের সুদের হার আরো কমে যায়। যাক, এখানে আমাদের কর হার উল্লেখ নেই, সে কারণে ঋণ মূলধন ব্যয় 8%ই থাকলো। আচ্ছা, ঋণ মূলধন ব্যয়ের পরে এবার আমরা মনে করো অগ্রাধিকার শেয়ার মূলধনটা বের করব। ঋণ মূলধনটা গেল, এবার আমরা করতে চাই অগ্রাধিকার শেয়ার মূলধন। তাহলে আমরা লিখি
অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। দেখো আমরা অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নিয়ে যে আলোচনা ছিল সেখানে আমরা বলছি অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশের হার পূর্বে থেকে উল্লেখ থাকে, ঠিক আছে। সে কারণে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বের করা সহজ। আমাদের এই সমস্যার মধ্যে অগ্রাধিকার শেয়ার নিয়ে খুব বেশি কথা উল্লেখ নাই, যে অগ্রাধিকার শেয়ার বিক্রি করে কত টাকা পাওয়া গেছে শেয়ার প্রতি সেই তথ্য দেওয়া নেই। শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশটা শুধু উল্লেখ আছে 6%, অর্থাৎ তারা 100 টাকায় 6 টাকা লাভ প্রত্যাশা করে, তাদের প্রত্যাশিত লভ্যাংশের হার উল্লেখ আছে। আমরা এই 6%কে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় বলব। কথা হচ্ছে এখানেও আমাদের তেমন কিছু ক্যালকুলেশনের দরকার হবে না, ঠিক আছে। যদি অগ্রাধিকার শেয়ার বিক্রি করে কত টাকা পাওয়া গেছে সেটা উল্লেখ থাকতো, অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য কত বা ফেস ভ্যালু কত এই বিষয়গুলোর তথ্য যদি থাকতো তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হতো। তাহলে আমরা দেখলাম ঋণ মূলধন ব্যয় বের করাটাও খুব সহজ, যা দেওয়া আছে তাই। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ের বেলায়ও এক কথা প্রযোজ্য। এবার আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা বের করি। সাধারণ শেয়ার মূলধন দেখো সাধারণ শেয়ার মূলধন ব্যয় নিয়ে মোটামুটি বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন হচ্ছে 5 কোটি টাকা, সাধারণ শেয়ার মূলধন 5 কোটি টাকা, প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা, প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা, এই একটা ইনফরমেশন দেওয়া আছে। তারপর কি বলা আছে, কোম্পানির শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ প্রদান করে এবং প্রতি বছর সেটা 10% বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। তাহলে দেখো এই ইনফরমেশনগুলো থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বের করার আমরা দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার স্থির হারের লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, ঠিক আছে। তো আমরা এই সমস্যা থেকে এটা বুঝতে পারি যে এখানে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির কথা বলা আছে, স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি। কারণ এখানে বলা আছে প্রতি বছর লভ্যাংশ 10% করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ প্রতি বছর লভ্যাংশ 10% হারে বৃদ্ধি পাবে, প্রতি বছর লভ্যাংশ 10% বৃদ্ধি পাবে, প্রতি বছর একই হারে বৃদ্ধি পাচ্ছে। এরকম ব্যাপার ঘটলে আমরা সেটাকে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলে থাকি। তাহলে আমরা এখানে সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করার স্থির হারে লভ্যাংশ বৃদ্ধির যে সূত্র আছে সেই সূত্রটা আমরা লিখতে পারি। আমি সূত্রটা একটু লিখি, লভ্যাংশ লিখে এখানে 0 লিখি। লভ্যাংশ, তারপর এখানে আমরা ছোট্ট করে শূন্য লিখব, আর বন্ধনীর মধ্যে 1 যোগ বৃদ্ধির হার, আর নিচে লিখব শেয়ার মূল্য 0, এখানে আবার লিখব বৃদ্ধির হার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অর্থাৎ আমরা এই বছর যে টাকা লভ্যাংশ পেয়েছি সে টাকা লভ্যাংশ হিসাবে পাবো, এবং এই বছর যে টাকা লভ্যাংশ পাওয়া হয়েছে
তার 10% আরো বেশি পাবো। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা এরকম একটা সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, এই লভ্যাংশ আর এখানে যে শূন্য লেখা আছে এটা দ্বারা আমাদের বিদ্যমান লভ্যাংশকে বোঝায়, এক্সিস্টিং পূর্ববর্তী বছর কিংবা এই বছর যে হারে লভ্যাংশ পেয়েছি সেটা বোঝায়। ঠিক আছে, আর এই পুরো কথাটার মানে বোঝাচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ। এই এখান থেকে লভ্যাংশ জিরোকে যখন আমরা 1+ বৃদ্ধির হার দ্বারা গুণ করবো এটা দ্বারা বোঝায় প্রত্যাশিত লভ্যাংশ। ঠিক আছে, আর সেটাকে আমরা শেয়ার মূল্য জিরো দ্বারা ভাগ করবো। শেয়ার মূল্য জিরো দ্বারা শেয়ারের বর্তমান বাজার মূল্য বোঝায়। আমরা এই অংশে একটু মান বসাই। আমাদের এখানে বলা আছে শেয়ার প্রতি 1 টাকা, লভ্যাংশ জিরোটা হবে 1 টাকা প্লাস 1+ বৃদ্ধির হার। বৃদ্ধির হার হচ্ছে আমাদের 10%। আমরা এখানে লিখব 10%, 1 টাকার 10% হবে 0.01। শেয়ার মূল্য জিরো, কথা বেশি, কারণ এটা যদি যেগুলো তো আসলে ফাংশন আছে এখন আমরা এখানে সূত্রের মধ্যে মান বসাই। ঠিক আছে, আমরা লভ্যাংশ জিরো সম্পর্কে বলছি। লভ্যাংশ জিরো দ্বারা বোঝাচ্ছে বর্তমান বছরের লভ্যাংশ, অর্থাৎ বর্তমান আমরা যে টাকা লভ্যাংশ পেয়েছি। আমাদের এখানে বলা আছে শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ প্রদান করা হয়েছে, সেই কারণে আমরা এখানে 1 লিখলাম। লভ্যাংশ জিরো, 1+ বৃদ্ধির হার, বৃদ্ধির হার হচ্ছে 10%। 10%কে যদি আমরা দশমিকে রূপান্তর করে লিখতে চাই তাহলে কত হয়? 0.10। এখানে 0.10 লেখা যায়। শেয়ার মূল্য জিরো দ্বারা বোঝাচ্ছে শেয়ারের বাজার মূল্য। বাজার মূল্য বলতে আমরা এখানে শেয়ারের একটা মূল্য পাই, সেটা 10 টাকা। আমরা এখানে 10 টাকা লিখব প্লাস বৃদ্ধির হার 10%, 0.10। আমরা এই জিনিসটা ক্যালকুলেটরের সাহায্যে একটু ক্যালকুলেশন করে নিই। 1.1 1.10/10 plus 0.10।
এখানে 1.1 প্রথমে 10 দিয়ে ভাগ করব। হ্যাঁ, ভাগ করলে ভাগফল হবে 0.1। অর্থাৎ আমরা যখন ভাগ অঙ্ক করব 10 দ্বারা 100 দ্বারা 1000 দ্বারা ভাগ করাটা কিন্তু সহজ। দশমিক বিন্দুটা তোমার ডান দিকে না গিয়ে বাম দিকে সরে আসে, গুণ করলে ডান দিকে সরে যায়। তার সঙ্গে 0.1 যোগ করি, আমরা এই তথ্যগুলো মুছে দিই। তাহলে দেখো আমাদের তোমার সাধারণ সার মূলধন দেওয়া হচ্ছে 21%। এবার আমরা কি করব, যেহেতু এখানে 3টা উৎসের কথা বলা আছে, আমরা এই 3টা উৎসের অনুপাত নির্ণয় করব। সেই জন্য আমরা প্রথমে লিখব সাধারণ শেয়ারের অংশ, সাধারণ শেয়ারের অংশ হচ্ছে কোম্পানির মোট মূলধন হচ্ছে 10 কোটি টাকা। 10 কোটি টাকার মধ্যে 5 কোটি হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার। তাহলে আমরা লিখতে পারি 10/5। এটাকে আমরা যখন দশমিকে রূপান্তর করবো তাহলে আমরা পাবো 0.5। অনুরূপভাবে আমরা অগ্রাধিকার শেয়ারের অংশ লিখব, অগ্রাধিকার শেয়ারের অংশ মোট মূলধন যদি 10 কোটি হয় তার মধ্যে 3 কোটি অগ্রাধিকার শেয়ার। 10/3 অংশ, 10/3 অংশ মানে 0.30 অংশ। আচ্ছা, আমরা এই ক্যালকুলেশনটা আবার একটু দেখে নিলাম না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সাধারণ শেয়ারের অংশ বের করলাম, অগ্রাধিকার শেয়ারের অংশ বের করলাম। এবার আমরা ঋণ মূলধনের অংশটা বের করি। ঋণ মূলধনের অংশ হচ্ছে 10/20 সমান 0.2%। ঠিক আছে, এইভাবে প্রতিটা অংশে আমরা প্রতিটা
শেয়ারের অংশ কত সেটা আমরা বের করবো, সবশেষে গড় মূলধন ব্যয় বের করবো। গড় মূলধন ব্যয় হবে, আমরা একটু আগে দেখলাম সাধারণ শেয়ার মূলধন 21%, 21% থেকে আমরা নিব 0.50 তার সঙ্গে যোগ করবো আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন হচ্ছে 6% থেকে নিব 0.30, তার সঙ্গে যোগ করবো ঋণ মূলধন ব্যয় হচ্ছে আমাদের 8%, 8%-এর 0.2 আমরা একটু কোনটা করে ফেলি। এটা হচ্ছে 10.5%, এটা সম্ভবত 1.8 হবে, 1.8%, আর এখানে 1.6%। আমরা তিনটা অংশ যোগ করি, এই 13.9%কে আমরা এই প্রতিষ্ঠানের গড় মূলধন ব্যয় বলবো। এভাবে তোমাদের বই প্লাস সহায়ক যে বইগুলো আছে সেগুলোতে তোমরা অনেক গাণিতিক সমস্যা পেতে পারো, যেখানে গড় মূলধন ব্যয় বের করার কথা বলা আছে, ঠিক আছে। আবার বিভিন্ন বোর্ডে বা স্কুলে আসা প্রশ্নের মধ্যে তোমরা এরকম সমস্যা পেতে পারো। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এরকম সমস্যা অনেক বেশি বেশি সমাধান করা, যেন তোমরা সমস্যার সমাধানে পারদর্শী হও। তো আমি আজকে একটা সমস্যার সমাধান করে দিলাম। সমস্যাগুলোর সমাধান কিভাবে করতে হয়, কিভাবে প্রতিটা উৎসের আলাদা আলাদা মূলধন ব্যয় বের করতে হয়, কিভাবে বড় মূলধন ব্যয় বের করতে হয়, বের করার প্রক্রিয়াটা কি, প্রসেসটা কি, ক্যালকুলেশনের প্রক্রিয়াটা কি, এগুলো নিয়ে আমরা ডিটেলস আগের ক্লাসগুলোতে কথা বলছি, ঠিক আছে। তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো প্রয়োজনে দেখে নিবে আর বেশি বেশি গাণিতিক সমস্যার সমাধান করবে। আমরা পরবর্তী ক্লাসে অন্য আরেকটা চ্যাপ্টার আলোচনা করবো। এই পাঠে তোমরা মিনিমাম 20টা সমস্যার সমাধান করবে, 20টা গাণিতিক সমস্যার সমাধান করবে, 20টা প্রতিষ্ঠানের গড় মূলধন ব্যয় বের করবে। এটা তোমাদের জন্য কাজ। যত বেশি গাণিতিক সমস্যার সমাধান করবে তত তোমরা এক্সপার্ট হইবা, এটা বলার অপেক্ষা রাখে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।